সকাল থেকে কিন্তু মুখ্যমন্ত্রী একের পর এক এমন এমন কথা বলছেন, তাতে নাগরিক থেকে সকলে যারা আন্দোলন করছিলেন ক্ষুব্ধ রীতিমতো, বলছেন 1 মাস হয়ে গেছে, উৎসবে ফিরে আসুন। মানে হাইকোর্ট সুপ্রিম কোর্ট যা যা বললো, তারপর মুখ্যমন্ত্রীর এই মন্তব্য কি বলবেন? মানে হতাশ। দেখুন, এখন উৎসবে উনি চলে যেতে বলছেন কারণ ওনার ব্যাক অফ দ্য মাইন্ড এটাই ঘুরছে যে উৎসবে মানুষ মত্ত হয়ে গেলে এই যে ঘৃণ্য অপরাধটি ঘটেছে সেটা নিয়ে আর কেউ প্রশ্ন তুলবে না। কিন্তু ওনার একটা ধারণা ভুল, উনি এটা ভুল করছেন যে বাংলার মানুষ কিন্তু জানে যে গোটা বাংলায় সেই বাচ্চা ছেলেটি তার সামনে কোথাও না কোথাও থেকে উপস্থিত হবে, আর শাসকের চোখে চোখ রেখে বলবে, রাজা তোর কাপড় কোথায়, এটা বলবেই। উৎসব দিয়ে এটা ভুলিয়ে রাখা যাবে না। ফলে ওনার এই ধারণা আমার মনে হয় দ্রুত বদলাবে, কারণ উনি উৎসবে এবারে সব থেকে বেশি দেখবেন বহু জায়গায় হচ্ছে থিম, বহু জায়গায় দেখবেন পুজোয় মানুষের মনে, মানুষের পোশাকে, মানুষের উৎসবের পালনের আঙিনায় তিনি এই প্রতিবাদ দেখতে পাবেন। ফলে যেটা ওনার মনে হচ্ছে যে উৎসব দিয়ে উনি ভুলিয়ে দিতে পারবেন, সেটা আরও বেশি বেশি করে ওনার এই ক্ষত বাড়িয়ে দেবে। আমরা ব্যাপকভাবে দেখলাম রাত দখলের লড়াই, মানুষ সাড়া দিয়েছে। সেখানে মুখ্যমন্ত্রী বলছেন যে রাত্রিবেলা বয়স্ক মানুষদের ঘুমোতে অসুবিধা হচ্ছে, আলো জ্বলছে, মাইক জ্বলছে, 1 মাস তো হলো, এবার আপনারা বন্ধ করুন। ঠিক পেছনে ফিরে গিয়ে নাগরিকরা উল্টো কথা বলছে। 2008 থেকে 2011 এই মুখ্যমন্ত্রী কিন্তু রাস্তায় আন্দোলন করেছিলেন সিপিএম সরকারের আমলে, কি বলবেন? দেখুন, এই মানে নিজের পেট ব্যথাটা সব থেকে বেশি পেট ব্যথা। আজকে সুপ্রিম কোর্টে আমরা দেখলাম যে রাজ্য সরকার এই তদন্ত প্রক্রিয়ায় যা ঘেঁটেছে, যা অন্যায় নিয়ম অনিয়ম করেছে, সেগুলোতে কি উত্তর দেবে তার প্রস্তুতি নেই। মানে কপিল সিব্বালকে যখন বলছেন যে মৃতদেহের চালান কোথায়, বলছে চালান মানে ডেড বডি একটা পাঠানো হলো, তো চালান পাওয়া যাবে, তো চালান খুঁজে পাওয়া যাচ্ছে না, তার চালানই নাই, মৃতদেহ পাঠিয়ে দিয়েছে। তাহলে আপনি ভাবুন যে কপিল সিব্বালের মতো একজন অ্যাডভোকেট, এতজন 34 জন 35 জন অ্যাডভোকেট মানুষের টাকা খরচা করে দিচ্ছেন, তো তাদের প্রিপারেশন ভাবুন। তাদেরকে রাজ্য সরকার এটা নিয়ে তাদের ইন্টারেস্ট নেই। তাদের সিঙ্গেল পয়েন্ট এজেন্ডা, কি করে আন্দোলনটা বন্ধ হবে, কি করে ডাক্তারদের কাজে ফিরিয়ে দিয়ে তাদের ব্যস্ত রাখা যাবে, কি করে মানুষের মুখে সেলোটেপ লাগানো যাবে, কি করে মানুষের মন এখান থেকে ঘুরিয়ে দেওয়া যাবে। তো ফলে সরকারের যে অসৎ উদ্দেশ্য তা স্পষ্ট হয়েছে। প্রতিদিন এই হিয়ারিং হবে এবং একটা করে অসৎ উদ্দেশ্য প্রকাশ্যে আসবে। আমার মনে হয় এসব বরদাস্ত করার বদলে রেজিগনেশন দিয়ে দিলেই ঝামেলা মিটে যেত। লোকে তো তাই চাইছে, তবু দেবে না এরা রেজিগনেশন। মানুষ 26 এই সরকারকে উৎখাত করবে, তারপর যদি এদের কিছু বিচার বুদ্ধি হয়। বলছে দেখছেন না, বলছেন কি বাংলাদেশ, এটা ভারত, এখানে আমরা ভারত বলেই এসব হচ্ছে। বাংলাদেশ হলে এতক্ষণে হেলিকপ্টার নামাতে হতো কোথাও কোথাও। এই কাহিনী জিজ্ঞাসা করলাম যে দাদা আপনি বললেন যে পদত্যাগের কথা, সেখানে কিন্তু শিবির হাতে পদত্যাগপত্র দেওয়া হলো। মুখ্যমন্ত্রী আজকে মন্তব্য করলেন যে বিনীত গোয়েল নাকি পদত্যাগ করতে এসেছিলেন, মুখ্যমন্ত্রী পদত্যাগ করতে মানে দেয়নি, কারণ ল অ্যান্ড অর্ডারের একটা ব্যাপার আছে, সামনে দুর্গাপুজো। দুর্গাপুজোটা এত ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে না। দেখুন, ল অ্যান্ড অর্ডার তো মানুষ, আমরা দেখছি হাজার হাজার মানুষ নাচছে, কোথাও তো ল অ্যান্ড অর্ডার কিছু বিঘ্নিত হচ্ছে না। হচ্ছে তো পুলিশের কাণ্ড কারখানার জন্য। এই যে 4টে ছেলে সেদিন নামলো ছাত্র সমাজের নাম করে, 200 লোককে গ্রেপ্তার করেছিল। ভাই, তাদেরকে আগের দিন থেকে আপনি করতে দিলেই হয়ে যেত, আইন কানুন মেনে তারা করতো। আপনি আটকেছেন কেন? প্রত্যেকটা বিক্ষোভ আন্দোলন করতে লোককে কোর্টে যেতে হচ্ছে কেন? দোষ তো আপনার, সে দোষ তো আপনাকে স্বীকার করে নিতে হবে। এ মানবে না নিজের দোষ, আপনি কি করবেন? আপনাদের একটা এক্সক্লুসিভ দিয়ে শুনুন। আমি সেদিন আমার এখন তো এই যে কাণ্ডটা ঘটেছে, এই কাণ্ডটা ঘটবার পর এটা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। ছড়িয়ে পড়বার পর যেটা হয়েছে, আমার একজন বন্ধু চীনে আছে, সে চীন থেকে আমায় চীনের একটা ওখানকার মর্নিং পোস্ট ওখানে বেরোয়, সাউথ চায়না মর্নিং পোস্ট, আমি কোট করব, তার লিঙ্ক কোট করব, আপনাদের দেখাবো। সে আমাকে একটা হচ্ছে লিঙ্ক পাঠিয়েছে এবং সেটা এখনো স্টিল এক্সিস্ট করছে, সাউথ চায়না হচ্ছে মর্নিং পোস্ট। তাতে একজন ডক্টরের এগেনস্টে অভিযোগ হচ্ছে তিনি একজন হচ্ছে নার্সের সাথে অভব্য আচরণ করেছিলেন এবং তিনি পশ্চিমবঙ্গের ডক্টর ছিলেন। তার নাম জানেন? তার নাম হচ্ছে সন্দীপ ঘোষ। এই দেখুন, সন্দীপ ঘোষ তিনি হচ্ছেন, তাকে জিজ্ঞেস করা হয়েছিল, তাকে এটা ফেস করতে হয়েছে, 45 বছর বয়স। তিনি ওখানে ইন্ডিয়া থেকে সেমিনারে গেছিলেন, তারপরে এই কাণ্ড ঘটিয়েছে চীনে। এখন চীনের লোক জানতে পেরেছে, আমাকে পাঠাচ্ছে, আমি জানতে চাই এটা সত্যি কিনা।
যদি এটা সত্যি হয় তাহলে আমার প্রশ্ন যে রাজ্য সরকার একে এই ধরনের একটা রেসপন্সিবল পোস্টে পাঠিয়েছে কি করতে, এবং পাঠানোর পর পরের দিন এই ঘটনা, তাকে পাঠিয়ে দিলেন আরেকটা হচ্ছে কলেজের প্রিন্সিপাল করে। কি কি রহস্য আমি জানতে চাই। আপনি জানতেন না যে চীনে এইসব কাণ্ড করে এসছে? কেন ওর এগেইনস্টে ডিসিপ্লিনারি অ্যাকশন হয়নি? কেন হচ্ছে অবিলম্বে ব্যবস্থা হয়নি? এবং আপনি ভাবুন, যার বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে, বিদেশে গিয়ে দেশের নাম ডুবিয়েছে, সেই রকম একটা লোকের এগেনস্টে আপনি পোস্টিং দেওয়ার আগে আপনি দেখে নেবেন না তার কি চারিত্রিক উপাদান রয়েছে, সে এই রকম সেন্সিটিভ জায়গা হ্যান্ডেল করছে কি করে। চীনে কাণ্ড ঘটিয়ে দিয়ে চলে এসছে। আপনি ভাবুন, এটা আন্তর্জাতিক লেভেলের ক্রিমিনাল, তাকে তুলে নিয়ে আপনি ওখানে বসিয়ে দিয়েছেন। এখন তাই মুখ পুড়ছে সরকারের। ফলে বুঝতে হবে আপনাকে, গলত আপনার এখানে রয়েছে। এমনভাবে ডেড বডি নিয়ে দৌড়েছেন কোন রকম করে, তার প্রমাণ লোপাট করতে হবে। আজকে সুপ্রিম কোর্টে উঠলো যে একটা মৃতদেহ এই ধরনের ধর্ষণের মামলায় 5 ঘন্টা হচ্ছে ক্রুশিয়াল ডেড বডির পর। 14 ঘন্টা ধরে কি করছিলেন? অর্ধেক জিনিস প্রিজার্ভ করেননি, সেগুলো আবার হচ্ছে এমসে পাঠাতে হচ্ছে। অর্ধেক জিনিস নষ্ট করে দিয়েছেন। এসব নিয়ে কথা বলুন। এসব না নিয়ে কথা বলে সারাদিন একটা বলছেন আন্দোলনটা বন্ধ করে দাও, আন্দোলনটা বন্ধ করে দাও। ভাই, যে চায়নাতে কাণ্ড ঘটিয়ে দিয়ে এসছে সে মালকে এখানে আপনি পোস্টিং দিয়েছেন কেন? সরি ফর দিস শব্দ, কিন্তু এর থেকে ভালো শব্দ আমি এই অপদার্থের জন্য খুঁজে পাচ্ছি না। আপনি ভাবুন, সে চায়নায় হচ্ছে আদালতে বিচার হয়েছে, সে ক্ষমা চেয়েছে। আমি কোট করছি সরাসরি সাউথ চায়না মর্নিং পোস্ট, এবং হয়েছে কত আপনাকে ডেট বলে দিচ্ছি। এটা হয়েছে ধরুন 29-এ পাবলিশড হয়েছে, 28-এ হয়েছে 2017 সাল। তো 2017-তে কাণ্ড ঘটিয়ে দিয়ে এসছে চায়নাতে, তারপর তাকে আপনি প্রিন্সিপাল পোস্টিং দিয়ে দিয়েছেন। এই ঘটনার আগে তদন্ত করুন, এক্সপ্লেনেশন দিন কেন হয়েছে। এবং সেখানে মুখ্যমন্ত্রী বলছে আমরা নবান্ন অভিযানের পর দেখলাম, বলছে যে পুলিশ রক্ষা করেছে, পুলিশের রক্ত ঝরেছে, পুলিশ কারো রক্ত ঝরায়নি। না না, দেখুন, যে কোনো পুলিশের রক্ত ঝরাটা ঠিক হয়নি, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে 4টে ছেলে আগের দিন রাত্রে স্টেশনে খাবার দিচ্ছিল, আপনি তাদের গ্রেপ্তার করেছেন কেন? কি অপরাধ ছিল তাদের? হাওড়া পুলিশ আটকে দিয়েছে। দাঁড়ান, যারা এইসব আন্দোলন করেছিল তারা আপনাকে মেল করে জানালো যে আমরা আন্দোলন করছি, আপনি ডেকে কথা বলতে পারতেন। আপনি প্রথম থেকেই বললেন কালকের থেকে এদেরকে কাজে লাগবে না, কালকের থেকে লাগবে না। মুখ কে? সুপ্রতিম সরকার আপনাকে টেনে 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 সিঙ্গুর থেকে বের করে দিয়েছিল। সে হচ্ছে আপনার পুলিশের মুখ। সে বুঝবে ছাত্রদের কষ্ট? তারা আতঙ্কে রয়েছে। আপনি সেখানে পরিবেশ তৈরি করতে পারছেন না, কি করে তারা চাকরি করবে, সার্ভিস দেবে? আচ্ছা, আমাকে বলছে যে এরা হচ্ছে কাজ করছে না বলে লোক মরে যাচ্ছে। আপনি আমাকে একটা কথা বলুন তো, এখানে আমি নাম করতে চাই না, অন্তত 10টা প্রাইভেট হসপিটাল আছে বাইপাসের উপরে, সেই প্রাইভেট হসপিটালগুলো জমি পেয়েছিল কেন? আমাকে উত্তর দিন। জমি পেয়েছিল কেন? তারা 50% গরিব লোককে বিনা পয়সায় চিকিৎসা করবে বলে। তো পাঠান রোগী ওখানে। আপনার সারা রাজ্যের যদি এই কটা জুনিয়র ডাক্তারের ওপরেই ডিপেন্ড করে আপনাকে এত কিছু আপনার ক্ষতি হয়ে যায়, তাহলে এই জুনিয়র ডাক্তারদের সেফটি সিকিউরিটি রাখাটা বেসিক রেসপন্সিবিলিটি অফ ইয়োর গভর্নমেন্ট। তো সেটা আগে করুন। বলছেন উৎসবে বাঁধবো? আমার বাড়ির মেয়ে মরে গেলে আমি উৎসব করব না অসৌচ পালন করব? আপনি নিজেই তো এমন একজন অভিভাবককে দিয়েছেন না। প্রিন্সিপাল মানে কি? ইনস্টিটিউটের অভিভাবক। সে অভিভাবক দেশে, সে বিদেশে গিয়ে কাণ্ড কারখানা করে দিয়ে এসছে। আসছে দেখুন লোকের কাছ থেকে খবর। ভাবুন কোথায় আছি আমরা। সুপ্রিম কোর্ট কিন্তু বলছে যে মানে আগামীকালের মধ্যে যদি জুনিয়র ডক্টররা না কাজে ফেরে তাহলে রাজ্য সরকার ব্যবস্থা নিতে পারে। এটা তো ভীষণ হতাশাজনক না জুনিয়র ডক্টরদের জন্য? না না, সে আমি দেখুন জুনিয়র ডাক্তাররা আন্দোলনও করবে, কাজও করবে। সকালবেলা কাজ করবে, বিকালবেলা শিফট বানিয়ে নেবে 3 শিফটে। এবার 36 ঘন্টা কাজ করবে না তারা। তারা যে এক্সট্রা ওভারলোড নিত, ওভারবার্ডেন নিত নেবে না। তারা বলবে 8 ঘন্টা কাজ করবো ভাই, বাকি সময়টা আন্দোলন, আর বাকি সময় লড়াই হবে। 3 শিফটে ডিউটি হবে, 2 শিফটের ছেলেরা বসে থাকবে, আন্দোলন করবে। আবার কি আছে? যেমন আইন আছে তেমনি তার রাস্তাও আছে। এত হতাশার আজকের অর্ডার পজিটিভ অর্ডার। আপনি ভাবুন, কোনো না কোনো গোপন রিপোর্ট তো সিবিআই দিয়েছে, সেই রিপোর্টটা অ্যাপ্রিসিয়েটেড হয়েছে বাই সুপ্রিম কোর্ট। তাই তো সোমবার ডেট হয়েছে। যদি রিপোর্ট খারাপ হতো তাহলে কোর্ট কি বলতো যে যাও সুপ্রিম কোর্টে কোনো সিবিআই তদন্ত করতে পারছে না, আপনি বাড়ি চলে যান। আমরা আশার আলো দেখতে পাচ্ছি। আশা নয়,
আশা আছে বলেই তো সুপ্রিম কোর্ট ওই অর্ডার নিয়ে কোনো প্রশ্ন তোলেনি, মানে ওই ইনভেস্টিগেশন নিয়ে কোনো প্রশ্ন তোলে। কি বলেছে? বলছে কিছু লিডস এসছে যেগুলো ইম্পর্টেন্ট লিডস, সেই লিডসের উপরে আস্থা রেখেছে সুপ্রিম কোর্ট। এদের মতো নাকি যাকে ধরে নিয়ে এসছে সে বলছে আমি যাওয়ার আগেই সব কাণ্ড ঘটে গেছিল। হ্যাঁ, দিয়ে দিন ভাই বঙ্গরত্ন পুরস্কার আপনি আপনার পুলিশকে, সিপিকে দিয়ে দিন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আপনাকে বুঝতে হবে যে আপনার মুখ কে? সন্দীপ ঘোষ, যে চীনে কাণ্ড ঘটিয়ে এসছে, তাকে আপনি প্রিন্সিপাল করেছেন। এই কাণ্ড ঘটে যাওয়ার পর আর একটা কলেজে পাঠিয়ে দিয়েছেন কেন? উত্তর নাই। উত্তর হচ্ছে উৎসব। উৎসবে মেতে বলুন। আমি মাঝে মধ্যে সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশ এটা মনে পড়ে যায়। অনেকে এইসব বলে বলে লোকে রেখে যায়, সেখানেও দেখবেন একই কাণ্ড হয়েছিল। উৎসব হচ্ছে, শ্রমিকরা খেতে পাচ্ছে না, হীরের খনিতে কাজ করছে, আবার ধরুন চাষি ফসল হচ্ছে না, হ্যাঁ, কিন্তু রাজা খাজনা নিয়ে যাচ্ছে, আর সেই খাজনায় কপিল সিব্বাল্লা হচ্ছে আর্গুমেন্ট করে যাচ্ছে, আর উৎসব পালন হচ্ছে। লেটস সেলিব্রেট, উৎসবেই থাকুন। দাদা একদম শেষ প্রশ্ন করব, আমরা কিন্তু এর আগেও রোগী মৃত্যুর ঘটনা দেখেছি সরকারি হসপিটালে। এইবার অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু একদম এক্স চ্যানেলে পোস্ট করে সেটাকে হাইলাইট করছে। এটা কি মানে রাজনৈতিক এজেন্ডা করে দিচ্ছে যে এই ছেলেটা মারা গেল, তার পা কেটে রক্ত পড়ছিল, জুনিয়র ডক্টররা চিকিৎসা করেনি বলে, তাই জন্য? কি বলবেন? দেখুন, মাননীয় সাধারণ সম্পাদকের উচিত ছিল ইমিডিয়েটলি ওখানে দুটো অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা, নিজের দলীয় সংগঠনের ডাক্তারদের ওখানে পাঠানো। যদি দেখা যায় যে আরজি করে প্রবলেম হচ্ছে, তাহলে ইমিডিয়েটলি তাদেরকে অন্য যে কানেক্টিং হসপিটাল আছে সেখানে শিফট করানো। তো আমি বসে বসে দেখবো লোকের পা কেটে গেল, লোক মরে গেল, আমি কি ব্যবস্থা নিয়েছি আমি জানতে চাই অন আ ফিল্ড। যদি আজকে আরজি করে এই ধরনের ঘটনা ঘটছে, তাহলে আমি উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ যেখান থেকে পারবো ডক্টরদের নিয়ে এসে ওখানে গভর্নমেন্ট আলাদা ক্যাম্প বানাবে, এমার্জেন্সি অ্যারেঞ্জমেন্ট করবে। করেছে গভর্নমেন্ট? দেখেছেন ওখানে কোনো সিসিটিভি লাগানো গভর্নমেন্ট লাগাচ্ছে? কোনো ছবি দেখেছেন? গভর্নমেন্ট ওখানে সার্ভেতে গেছে, গভর্নমেন্ট ডাক্তারদের সাথে কাউন্সেলিং করছে, ওখানে আলাদা পুলিশ ক্যাম্প হয়েছে, বা ওখানকার পুলিশ ক্যাম্পকে আপগ্রেডেশন করা হয়েছে, ওখানে সিনিয়র পুলিশ অফিসারদের দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু অভয়া ক্যাম্প করেছে জুনিয়র ডক্টররা। হ্যাঁ, জুনিয়র ডাক্তাররা বিভিন্ন জায়গায় ক্যাম্প করছে, তারা ওষুধ নিয়ে আসছে, তারা সাপোর্ট করছে, তারা করবে। কাল থেকে কাজে যোগ দিয়ে দেবে, দিয়ে এক শিফট করে কাজ করবে, 2 শিফট করে আর করবে না। আপনার বেআইনি জিনিস যেগুলো তারা কাঁধে করে মেনে নিত, সেগুলো এখন মানবে না। তারা বলবে 8 ঘন্টাই করব, এবং আপনাকে ফেসিলিটি দিতে হবে। সোমবার তো আবার হিয়ারিং হবে, সেই হিয়ারিংয়ে গিয়ে বলবে যে আমাদের রুম নেই, আমরা খেতে পাচ্ছি না, আমাদের ইনফ্রাস্ট্রাকচার নেই। ইমিডিয়েটলি দিল্লির মেডিকেল কাউন্সিলের এসে দেখা উচিত। অর্ধেক মেডিকেল কলেজের লাইসেন্স চলে যাবে রাজ্য সরকার যেভাবে চালায়। আপনারা জানেন না এসব, আমি জানি। একটা মেডিকেল কলেজের স্টাফ আর লোক আর জিনিসপত্র নিয়ে গিয়ে কুমির ছানার মতো সব মেডিকেল কলেজে দেখায়, দিয়ে লাইসেন্স পায়, দিয়ে সিট পায়। সেসব ইগনোর করা হয় এদের, যাতে অন্তত ছেলেরা পড়তে পারে। কিন্তু পড়ানোর নাম করে যদি এইসব হয়, তাহলে সেফটি সিকিউরিটি আগে দেখতে হবে, এসব বন্ধ করতে হবে রাজ্য সরকারের। সেখানে তো রাজ্য সরকারের কাকলি ঘোষ দস্তিদার ক্ষমা চেয়েছেন যে কোলে বসিয়ে নাকি ডাক্তারদের পরীক্ষা নেওয়া হয়। মানে কাকলি ঘোষ দস্তিদারের কিছু বলার আগে তার মনের কষ্ট আপনাকে বুঝতে হবে। সে তার হাজবেন্ড সুদর্শন বাবু, সে ডাক্তার, তার দায়িত্ব ছিল আরজি করে, দিদিমণি তাকে সরিয়ে দিয়েছে, বলেছে হাঁটাও, চলে গেছে। তারপরে শান্তনু সেন, তাকে বলেছে হাঁটাও, চলে গেছে। ব্যবসা করছে কে? সন্দীপ। আজকে কি সিদ্ধান্ত দিয়েছেন? বলেছেন যত রোগী কল্যাণ সমিতি সবগুলোর মাথায় ছিল তৃণমূলের নেতা, বলেছে কেউ করবে না, সব এবার থেকে প্রিন্সিপাল করবে, সব সন্দীপরা এবার চড়ি ঘুরাবে, ড্যাং 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 ড্যাং। উৎসবে মাতুন।